তোর মার দেখে মনে হচ্ছিল একজন ট্রেনিং প্রাপ্ত হান্টার, আর এখন অস্বীকার করছিস? ম্যাডাম, ওসব কথা বাদ দিন। পরে ছেলে দুটা কি কিছু বলেছে? কিভাবে বলবে? ওরা তো হসপিটালে। আচ্ছা, তাহলে আমি এখন রুমে যাই বলে চলে আসলাম। ছেলে দুটার ডিটেলস জানতে হবে, তারপর কিছু একটা করতে হবে যাতে পুরোপুরি ম্যাডামের থেকে দূরে থাকে। পরের দিন ছেলে দুটার খোঁজ পেয়ে গেলাম। একজন ভার্সিটির পাশেই থাকে, আরেকজন ওর বাসা পরে থাকে। দুজনেই উশৃঙ্খল টাইপের। এরা সহজে আমাকে বা ম্যাডামকে ছেড়ে দিবে না, প্রতিশোধ নিবেই। যা হবার হবে, সেটা পরে দেখা যাবে। আপাতত এখন স্যারের অফিসে গেলাম। আসার সময় স্যারকে ছেলে দুটোর ব্যাপারে বললাম। স্যার বলল, ওদের ব্যবস্থা আমি করব, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা। তা তোমার পড়াশোনা কেমন চলছে? জি, ভালোই। আচ্ছা, তাহলে কালকে থেকে তুমি ক্লাস করবে? আমি ক্লাস করলে আপনাকে কে নিয়ে আসবে যাবে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আর কোনো কথা বললাম না। পরের দিন স্যারকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম। নতুন কলেজ, এজন্য একটু আনইজি ফিল করতে লাগলাম। এমন সময় দেখি আমার সামনে দিয়ে একটা পরী যাচ্ছে। ও না, এটা একটা মেয়ে, কিন্তু দেখে তো মনে হলো পরী। তবে যাই হোক, অনেক সুন্দরী। এখন এসব সুন্দরী না দেখে ক্লাসে গেলাম। স্যার আমাকে দেখে বলল, তুমি কে? স্যারকে বললাম, নতুন স্টুডেন্ট। সেকেন্ড ইয়ারে নতুন স্টুডেন্ট কিভাবে হয়? স্যারের কথা শুনে ক্লাসের সকল ছাত্রছাত্রী হাসতে শুরু করলো। আমি ওদিকে আমলে না নিয়ে স্যারকে বললাম, অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে নতুন ভর্তি হয়েছি। স্যার বলল, ভেতরে এসো। ক্লাসরুমের ভেতরে গেলাম। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। আরে ভাই, আমিও তোদের মতো মানুষ, এত তাকিয়ে থাকা লাগবে না। পিছনে গিয়ে একটা ছেলের পাশে বসে পড়লাম। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি রবিউল। তোমার নাম কি? আমি অনিক। আগে কোন কলেজে পড়তে? রাজশাহীতে, এখন ঢাকায় পড়বো, এই জন্য ট্রান্সফার নিয়ে এই কলেজে ভর্তি হলাম। আচ্ছা। ক্লাস শেষে বাইরে আসলাম। রবিউল আরো দুজনের সাথে পরিচয় করিয়ে দিল। একজন সিয়াম, আরেকজন ইমন। দুজনে খুব মিশুক। প্রথম দিনে তিনজন বন্ধু হয়ে গেল। ক্যান্টিনে চল, কিছু খেয়ে আসি। আমাকে সিগারেট খাওয়ালে যাব। চল তাহলে যাই। চারজন ক্যান্টিনে চলে গেলাম। রবিউল চারজনের জন্য খাবার অর্ডার করলো। খাওয়া শেষে ক্যান্টিন থেকে বের হওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। তাকিয়ে দেখি এটা কোনো মেয়ে না, কোনো মেয়ের রূপে পড়ি। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা কোনো কথা ছাড়াই মেয়েটা ঠাস করে থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মারলেন কেন? আমাকে ধাক্কা দিলি কেন? সে সামনে থেকে আসছিল, আমিও যাচ্ছিলাম। ভুল হতেই পারে, এজন্য থাপ্পড় মারবে? আমি কি সারা জীবন থাপ্পড় খেয়ে যাব? না, এভাবে চলতে পারবো না। আমি এক কষে মেয়েটার দুগালে দুটো থাপ্পড় মেরে দিলাম। আমি তোর ইচ্ছা করে ধাক্কা দিইনি, তারপরও মারছিস? এমনি এমনি কারো ঋণ আমি রাখি না, তার সাথে সাথে পূরণ করে দেই। নেক্সট টাইম কাউকে মারার আগে ভেবে মারবি। রবিউল সিয়াম ইমনকে বললাম, চল এখান থেকে। মেয়েটা আর ওর বান্ধবীগুলো দেখলাম হেব্বি রেগে আছে। রাগলে আমার কি? দোস্ত, থাপ্পড় মেরে ঠিকই করেছিস। ওই মাইয়া কয়েকদিন আগেও আমার সাথে একই ব্যবহার করেছিল। বলিস কি? আর তুই এমনি এমনি ছেড়ে দিলি? ও তো প্রিন্সিপালের মেয়ে, ভয়ে কেউ ওরে কথা বলতে পারে না। শালা, আগে বলবি না ওটা প্রিন্সিপালের মেয়ে? এখন যদি ওর আব্বারে বলে, আমাকে আবার টিসি দিয়ে দেয়, তাহলে আমার কি হবে? আরে চিন্তা করিস না, আমরা তো আছি। প্রথম দিনে মনে হয় কলেজে টিকতে পারবো না। আচ্ছা, মায়াটার নাম কি রে? মায়া। ও এই কলেজে সবার ক্রাশ, আর আমাদের ডিপার্টমেন্টেই পড়ে। এইরকম পরীর মতো মেয়ের এত রাগ কেন? আমি কি জানি, তবে ওই মেয়ের থেকে দূরে থাকবি। আচ্ছা থাক তোরা, আমাকে যেতে হবে বলে কলেজ থেকে আঙ্কেলের অফিসে চলে আসলাম। হেঁটে আসতে মাত্র 5 মিনিট লাগে। দুপুর গড়িয়ে গেছে। আঙ্কেল কি এখনো আছে নাকি চলে গেছে? অফিসে গিয়ে দেখি আঙ্কেল এখনো কাজ করছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন লাগলো নতুন কলেজ? জি ভালোই। বাসায় যাবেন কখন? আধা ঘন্টা অপেক্ষা করো, আমি আসতেছি। আমি নিচে চলে আসলাম। বাসা আসার পর আঙ্কেল বলল, আজকে আর অফিসে যাব না, তুমি এখন রুমে যাও। আমি রুমে ঢুকে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কে যেন কলিং বেল বাজাতে লাগলো। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখি আখি ম্যাডাম। ওই,
দরজা খুলতে এত সময় লাগে কেন? সরি ম্যাডাম। আকি ম্যাডাম আর কথা না বলে চলে গেল। ম্যাডাম মনে হয় সব সময় রেগে থাকে। একটু হাসি খুশি থাকতে পারে, তাহলে তো সুন্দর লাগে। এমন গোমরা মুখ হয়ে কেন থাকে বুঝি না। থাকুক, তার যেমন ইচ্ছে। কিছু বললেই আবার মারবে। পরের দিন আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে আসলাম। দেখি রবিউল, ইমন, সিয়াম সবাই আগে চলে এসেছে। আমাকে দেখে ওরা বলল, এত দেরি করলি কেন? এমনি একটু লেট হয়েছে, ক্লাসে যাবি না? ক্লাসে ঢুকে দেখি মায়া আর ওর টিম বসে আছে। মায়া আমাকে দেখেই চোখ বড় বড় করে তাকালো। আমি কিছু বললাম না। ইমন, সিয়াম আর রবিউলের সাথে গিয়ে বসে পড়লাম। স্যার ক্লাস নিচ্ছে। এমন সময় পিয়ন এসে আমাকে বলল, অনিকার মায়াকে প্রিন্সিপাল স্যার ওনার রুমে ডেকেছে। যা বাবা, এখন মুসিবত। সত্যি সত্যি মনে হয় কলেজ ছাড়তে হবে। হারামি তিনটার দিকে তাকালাম। ওদের মুখেও হতাশা। ওদেরকে বললাম, শুনে আসি প্রিন্সিপাল স্যার কি বলে। আমি ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। মায়াও আমার পিছে বের হয়ে আসলো। আমি প্রিন্সিপাল রুমের দিকে যেতে লাগলাম। এমন সময় মায়া বলল, এবার তোকে বাঁচাবে কে? ওই সেমরি, থাপ্পড় আরো কয়েকটা দিব নাকি তোকে? তুই আমাকে কি বললি? বয়রা হইলি কবে থেকে? ওই, আমি বয়রা না। তাহলে যা বললাম শুনতে পেলি না কেন? তোর মতো ছোট লোকের কথা শুনতে আমার বয়েই গেছে। তোর শুনতে কইছে কেডায়? বাবার রুমে চলে আসছি, একটু পরে তোর 12টা বাজাবে। প্রিন্সিপালের রুমে আগে মায়া ঢুকলো, তারপর আমি। স্যার বসে আছে, আমার দিকে রাগী চেহারা নিয়ে বলল, এই ছেলে, তুমি নাকি মায়াকে থাপ্পড় মারছো? মায়ার দিকে তাকালাম, দেখি শয়তানটা মিটিমিটি হাসছে। প্রিন্সিপাল স্যার আমাকে ধমক দিয়ে বলল, কি হলো? চুপ কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। হ্যাঁ স্যার, আমি মায়াকে থাপ্পড় মারছি, তবে সেটা এমনি এমনি না, সে দোষ করছে এজন্য। ও দোষ করেছে আমাকে বলতে পারতে। শাস্তি দেওয়ার তুমি কে? স্যার আপনার কাছে বিচার কে দিছে? মায়া। আপনাকে কি বলেছে আমার বিরুদ্ধে? তুমি নাকি ওকে ধাক্কা দিছো, আবার উল্টো থাপ্পড় মেরেছো। স্যার আপনাকে ঘটনার অর্ধেকটুকু জানানো হয়েছে, এজন্য এমন কথা বলছেন। পুরো ঘটনা জানলে হয়তো এমন কথা বলতেন না। তো তোমার মুখে শুনে কি হয়েছে সেদিন? আমি স্যারকে সবকিছু খুলে বললাম। মায়া বলল, আব্বু, ও মিথ্যা কথা বলছে। আমার বান্ধবীদের থেকে শুনলে বুঝতে পারবে ও মিথ্যা বলছে। স্যার একটু চুপ থাকলো। এরপর মাকে বাইরে যেতে বলল। মায়া বাইরে গেলে স্যার উঠে রুমের দরজা আটকে দিল। মায়া আসলে খুব জেদি মেয়ে, ওকে সামলাতে আমার হিমশিম খেতে হয়। প্রায় দিনেই কারো না কারো সাথে ঝামেলা করে আর আমার কাছে বিচার দেয়। আমি জানি দোষটা ওর, নিজের একমাত্র মেয়ে বলে কথা, তাই কিছু বলতে পারি না। এজন্য আমি ওর পক্ষ থেকে মাপ চাচ্ছি। একই করছেন স্যার, আপনি আমার গুরুজন, আমার কাছে মাপ চাইতে হবে না, এমনিতেই আমি মাপ করে দিছি। আচ্ছা তুমি এখন যাও, পাগলিটাকে একটু উল্টো পাল্টো বলতেই। আমি রুম থেকে বের হয়ে আসলাম। আমাকে দেখে মায়া একটা শয়তানি হাসি দিল। আমি আর ওর দিকে না তাকিয়ে ক্লাসে চলে আসলাম। একটু পর মায়াও চলে আসলো। প্রিন্সিপাল স্যার তোকে কি বললো? কত কিছু বললো। ভয় দেখায় নাই? আরে দূর, জামাইকে কি কেউ ভয় দেখায় নাকি? স্পেশাল আপ্যায়ন করালো। মায়াকে শুনিয়ে বললাম। এটা শুনে মায়া আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। আশেপাশে আরো ছেলে মেয়ে আছে, জন্য কিছু বলতে পারছে না, না হলে তো মনে হয় আমাকে পিটাতো। এদিকে আমার কথা শুনে রবিউল, সিয়াম, ইমন হাসতে লাগলো। আরে শালারা হাসি থামা, না হলে মুখে হাতি যাবে। ক্লাস শেষে বাইরে আসলাম। ইমন বলল, চল সিগারেট খেয়ে আসি, অনেকদিন সিগারেট খাওয়া হয় না, ভাবলাম খেলে মন্দ হবে না। রবিউল আর সিয়াম ভদ্রপোলা, সিগারেট খায় না, তাই দুজনে গেলাম। সিগারেট খেয়ে কিছুক্ষণ পর চলে আসলাম। চারজন বসে আড্ডা দিচ্ছি। তাকিয়ে দেখি মায়া আর ওর বান্ধবীরা আমার দিকে আসছে। এক একজনকে পাগলা ষাঁড়ের মতো লাগছে। ভাই, পাগলা ষাঁড়ের হাত থেকে বাঁচতে চাইলে পালা। আরে তো ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। মায়া আর ওর বান্ধবীরা চলে আসলো। মায়া আমাকে বলল, ওই, ক্লাসে কি বলছিস আর এখন আবার বল। ক্লাসে আমি কখন কথা বললাম? আজব তো। দেখুন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। বাহ, এখন তো নিজেকে সাধু বানাচ্ছিস। আমি কিন্তু সব শুনেছি। হ্যাঁ, আমি বলেছি জামাই আপন করেছে। এখন কি তোমার বরকে আদর করতে ইচ্ছে করছে? জানেমান, ইচ্ছে করলে আদর করতে পারো, আমি কিছু বলবো না। তোর মতন অসভ্যকে আদর না, জুতো খুলে মারা উচিত।
ওই গতকাল থাপ্পড় খেয়ে তোর ভাব কমেনি, নাকি আরো 2টা দিব? মায়া আমাকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো। ওর বান্ধবীরা এটা দেখে ওকে ধরে ফেললো। পারলে নিজে কিছু করিস, আব্বুকে ডাকিস কেন? আর আমার সামনে থেকে এখন ভাগ। মায়াকে ওর বান্ধবীরা নিয়ে গেল। আরে তোর তো অনেক সাহস। সাহসের দেখছিস কি? এ তো ভাব নিস না, মায়া তোকে এমনি এমনি ছেড়ে দিবে না। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। ঘড়িতে দেখি প্রায় 1টা বেজে গেছে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আঙ্কেলের অফিসে চলে আসলাম। এরপর আঙ্কেলকে নিয়ে বাসায় আসি। দেখতে দেখতে আরো 15 দিন চলে গেল। সন্ধ্যার পর রুমে বসে পড়ছি, এমন সময় আঙ্কেল দরজার সামনে এসে দাঁড়ালো। বাবা আসবো? জি, ভেতরে আসুন। আঙ্কেল এসে খাটে বসলো। কিছু বলবেন? আসলে আমার শরীরটা তেমন সুস্থ না, তা না হলে আমি যেতাম। আঙ্কেল, এত ঘোরপ্যাচ না রেখে সোজা সাপটা বলুন, আমাকে কি করতে হবে? আমার বন্ধু রফিককে তো চেনো, দুদিন আগে তোমাকে সাথে নিয়ে যার বাসায় গেছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। ওর বাসায় তোমাকে একটু যেতে হবে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আঙ্কেল একটা ব্রিফকেস ধরিয়ে দিয়ে বলল, এটা দিয়ে এসো। আমি গাড়ি নিয়ে চলে আসলাম আঙ্কেলের বন্ধুর বাসায়। ওনার কাছে ব্রিফকেসটা দিয়ে চলে আসতে লাগলাম। ইচ্ছে করলো চা খেতে। রাস্তায় পাশের টং দোকানের সামনে গাড়ি থামিয়ে নেমে 1 কাপ চা আর একটা সিগারেট খেতে লাগলাম। চা আর সিগারেট একসাথে খাওয়ার স্বাদটা অন্যরকম। খাওয়া শেষ করে গাড়িতে উঠবো, এমন সময় দেখি 2টা ছেলে একটা মেয়েকে জোর করে ধরে একটা গাড়িতে তোলার চেষ্টা করছে। মেয়েটা চিৎকার করছে, কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি ভাবলাম এগিয়ে যাব। আরেকবার ভাবলাম ছেলেদের কাছে অস্ত্র থাকতে পারে, তাই যাওয়া ঠিক হবে না। কিন্তু বিবেকে বাধা দিল। আমি এগিয়ে গেলাম। ছেলে দুটোকে বললাম, ভাই লাইটার হবে? আমার এমন কথা শুনে পেছনে ঘুরে তাকালো। দেখে আঁখি ম্যাডামকে বিরক্ত করে ছেলে দুটা। তাহলে কি এরা জোর করে ম্যাডামকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? আমাকে দেখে একজন বলল, তোকে অনেক খুঁজেছি, আজকে তোর পাওনাটা শোধ করব বলে আমাকে মারতে এলো। আমি জানতাম এমন হবে, এই জন্য সাথে একটা ব্লেড আনছি। আমি ছেলেটার 1 হাত ধরে ওর হাতের তালুতে ব্লেড দিয়ে একটা টান দিলাম। এতেই কাজ হয়ে গেল। ভালো হাত দিয়ে কাটা হাত চেপে ধরলো, আর ওর সাথের জন এটা দেখে দৌড়ে পালালো। আমি মেয়েটার কাছে গেলাম, ওর মুখ ওড়না দিয়ে বেঁধে দিচ্ছে। আমি আস্তে মেয়েটার ওড়না খুলে দিলাম। মেয়েটা আমাকে না দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করলো। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।